দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন পোশাক শিল্প ও ন্যায্য শক্তির রূপান্তর। আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রায় 85% এখন পোশাক খাতের দখলে। বিপুল এই বাজার গেল 4 দশক ধরে আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখছে। তবে বর্তমান বাস্তবতায় যেটা অত্যন্ত গুরুত্ব সহকারে সামনে আসছে যে শুধু পোশাক খাত না, যে কোনো শিল্প বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের জ্বালানি বা শক্তির ব্যবহারটা আসলে কতটা ন্যায্যতার সাথে নিশ্চিত করা যাচ্ছে। বিশ্বব্যাপী ক্রেতাদের একটা চাপ রয়েছে যে যেই পোশাকটা বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে সেই পোশাকে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে, বাড়তি কার্বনাইজেশন এখানে হচ্ছে কিনা, পরিবেশের কোনো বাড়তি ক্ষতি করে তারপরে পোশাকটা তৈরি হচ্ছে কিনা। এই বিতর্ক বা বাস্তবতা মাথায় রেখে আমাদের এই আয়োজন। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন আব্দুল্লাহিল রাকিব, তিনি টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও। আছেন ডক্টর মোহাম্মদ ইমরান হাসান, হেড অফ ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স রাইটস, অক্সফাম বাংলাদেশ, এবং আছেন মোহাম্মদ সুলাইমান হায়দার, পরিচালক পরিবেশ অধিদপ্তর। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি ডক্টর মোহাম্মদ ইমরান হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাস্ট এনার্জি ট্রানজিশন ধারণাটা যদি একটু পরিষ্কার করতেন আমাদেরকে। ওকে, ধন্যবাদ আপনাকে। প্রথমে যদি শুরু করি, আসলে এনার্জি ট্রানজিশনটা কেন দরকার হচ্ছে, আসলে সব তো ঠিকঠাক চলছিল যদি মনে করেন। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আসলে যখন কিনা আপনার শিল্প বিপ্লব বা আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিরিয়ডের আগে যদি বলি, ধরেন 1750কে যদি আমি বেঞ্চমার্ক ধরি, তাহলে অ্যাটমসফিয়ারে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল, আমাদের যে হিউম্যান অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু এখন সেই ব্যালেন্স যেই কার্বন ডাইঅক্সাইডটা যেটা কিনা আমাদের ন্যাচারাল ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এখন যদি আমি হিউম্যান অ্যাক্টিভিটিসের কথা বলি, তাহলে আসলে আমি আরেকটা কোরিলেশনের কথা বলতে পারি। সেটা হচ্ছে কি, ডেভেলপমেন্টের সাথে কিন্তু এনার্জি সম্পর্কটা খুব স্ট্রংলি কোরিলেটেড। মানে আপনার যদি এনার্জির দখল থাকে, আপনি ভালো ডেভেলপড হবেন। সেই জায়গাটা থেকে যদি চিন্তা করে দেখেন, আপনি 1750 সালে যে সময়টার কথা বলছি, সেই সময়টাতে কিন্তু ধরেন এই উপমহাদেশ ছিল হচ্ছে গিয়ে আপনার ধনী দেশ। তো আমাদের এখান থেকে একদিক থেকে তারা, আমি গ্লোবাল নর্থের কথা বলছি, একদিক থেকে তারা আমার দেশের রিসোর্স তারা এক্সট্রাক্ট করে নিয়ে যাচ্ছে। ধরেন ডান্ডির কথা যদি ধরেন, ভারতীয় উপমহাদেশ থেকে রিসোর্স যাচ্ছে, আর হচ্ছে ডান্ডিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। কী দ্বারা হচ্ছে সেটা? এনার্জি। এখন এনার্জি শব্দটা হয়তো বা এখন খুবই নেইভ লাগছে, বাট আপনি যদি একটু চিন্তা করে দেখেন, সেই এনার্জিটা কিন্তু আসলে ডার্টি এনার্জি। আমি কিছুক্ষণ আগে প্রথম শুরুই করেছি হচ্ছে গিয়ে আপনার অ্যাটমসফিয়ারে বাড়তি কার্বন ডাইঅক্সাইডের কথা। সেই জায়গা থেকে যদি ধরেন, তাহলে এই যে এনার্জি ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটা কিন্তু আপনার ওই অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডকে ইমিট করছে। কেন আমি ভারতীয় উপমহাদেশের কথাটা নিয়ে আসলাম? কারণ হচ্ছে কি, আপনি চিন্তা করে দেখেন, আমরা আসলে এখন লিস্ট ডেভেলপড কান্ট্রি, এবং তারা হচ্ছে কি উন্নত দেশ, এনার্জি ব্যবহার করেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, উন্নতি করেছে। আমরা আসলে এনার্জির সেই সময়ের এনার্জিটা ব্যবহার করতে পারিনি। এখন হচ্ছে গিয়ে আমরা তেমন উন্নতও না। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে দেখেন এনার্জির সাথে সম্পর্কটা, যে এনার্জি আপনি বেশি এনার্জি ইমিট করছেন, এনার্জি ব্যবহার করছেন, কার্বন ডাইঅক্সাইড ইমিট করছেন, উন্নত হচ্ছেন, আমি আসলে পারছি না। এখন এই জায়গাটা থেকে আপনি যদি ফার্দার আপনি আরও ডিগ ডাউন করেন এবং যদি কিছু ডাটার কথা আপনি যদি ভাবেন, সেটা হচ্ছে কি, নাসার যদি 2024 সালের একটা ডেটার কথা আমি বলি, সেটা হচ্ছে পৃথিবীতে সেই 1750 সালের পর থেকে 50% বেশি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখন অ্যাটমসফিয়ারে আছে। এবং আমরা যদি গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জের সিনারিওর কথা যদি ভাবি, তাহলে কিন্তু আসলে আমাদের অবস্থাটা খুব সুখকর নয়। আমি যদি শুধুমাত্র একটা ডেটা শেয়ার করি, আরেকটা, সেটা হচ্ছে গিয়ে মানে বলা হচ্ছে যে 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। তার মানে হচ্ছে কি 1750 সালের দিকে যে নর্মাল টেম্পারেচার ছিল, এখন তার থেকে হচ্ছে কি 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি তাপমাত্রা। এবং আমরা সবাই কিন্তু ফিল করি যে অতিরিক্ত তাপমাত্রাটা, কিন্তু আয়রনি হচ্ছে গিয়ে এটা আসলে 1.2 ডিগ্রিও না। কারণ আপনার কেন বলছি এই ডাটাটা, কারণ প্যারিস এগ্রিমেন্টে কিন্তু 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড একটা থ্রেশহোল্ড ধরা হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, সেই গত বছরের ডেটাকে অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে আমরা আসলে 1.52 ডিগ্রি সেন্টিগ্রেড অলরেডি চলে আসছি। ট্রানজিশনের বিষয়টা কিভাবে আসছে তাহলে? সেটাই কথাই বলছি, যে এই যে আপনার, তার মানে কি, এখন এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জের কনসিকুয়েন্স আপনি ফিল করছেন, এবং এটার প্রশমনের উপায় কি? এটা প্রশমনের উপায় হচ্ছে কি, আপনি যদি কার্বন ডাইঅক্সাইড ইমিট না করেন। এখন ডার্টি এনার্জি মানে ফসিল ফুয়েল বেসড আপনি যদি এনার্জি ব্যবহার করেন, তখন আপনার এই ইমিশনটা বাড়ছে এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এর বিকল্প, আপনি যদি রিনিউয়েবল সোর্সের কথা বলেন, তাহলে এনার্জি ইমিশন হবে না, আপনার কার্বন ডাইঅক্সাইড ইমিট হবে না, এবং হচ্ছে গিয়ে আপনার কনসিকুয়েন্সটাও কম হবে। এর জন্য একটা তাগিদ আছে যে আপনাকে এনার্জি ট্রানজিশন করতে হবে, সো দ্যাট আপনি লিমিট করতে পারেন। যদিও আমরা সেই জায়গাতে শুরুতে আমি যে বিষয়টা আসছিলাম, আমি আবারও আসবো আপনার কাছে। আব্দুল্লাহিল রাকিব,
আমাদের যে শিল্পায়ন গেল 4 দশকে পোশাক খাতের যে অগ্রগতি, বলা হয় যে দুটা মেজর কম্পোনেন্ট এখানে সবচেয়ে বেশি মোটামুটিভাবে আমাদেরকে এই উপকারটা করেছে। একটা হচ্ছে যে মোটামুটি সস্তা এনার্জি এবং আমাদের শ্রমিক ভাইয়েরা। সস্তা এনার্জির উন্নয়নে আমরা তো অভ্যস্ত, এখন এই ট্রানজিশন বা চেঞ্জের জন্য আমরা মানসিকভাবে বা অর্থনৈতিকভাবে কতটুকু প্রস্তুত আছি? ধন্যবাদ। আমরা আপনি দেখেছেন যে COP26 থেকে শুরু করে আমাদের যে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরের যে ইমিডিয়েট এনগেজমেন্ট আপনি দেখেছেন, ওখানকার ডিক্লারেশনগুলো বা পরবর্তী পর্যায়ে সরকারের এবং আমাদের সেক্টরাল যে ডিক্লারেশন, যেমন বিজিএমই থেকে আমরা বলেছি যে ডিকার্বনাইজেশনের যে আমরা 2030-এর মধ্যে 30% কার্বন নিরসন কমাতে চাই। সো হ্যাভিং সেইড দ্যাট, আপনি যদি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে আমরা যেটাকে আমি রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি বিজিএমইতে গত বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তা আমরা কিন্তু অনেক আগ থেকেই আমাদের এই জার্নিটা শুরু করেছি। আপনি দেখবেন যে 2014 রানা প্লাজার পরবর্তী পর্যায়ে যখনই সমস্ত ফ্যাক্টরি মালিকরা মনে করলো যে সেফটি নিয়ে কাজ করবে, এখানে গ্রিন বলতে কিন্তু শুধুমাত্র এনভায়রনমেন্টকে আমরা বোঝাই নাই, আমরা ফায়ার সেফটি, আমাদের ওয়ার্কারের যে ওয়েলবিং, তাদের যে হেলথ অ্যান্ড সেফটি, টোটাল ইকোসিস্টেমটাই, অফকোর্স ডিকার্বনাইজেশনটাকেও ফোকাস করেছি। যারই ধারাবাহিকতায় আপনি এখন পৃথিবীর 10টা সেরা ফ্যাক্টরির 8টাই বাংলাদেশে, অলরেডি 223টা লিড সার্টিফাইড ফ্যাক্টরি হয়েছে এবং আরও 518টা পাইপলাইনে আছে। This shows that the commitment and then the level of understanding, যে আমরা জানি যে একটা লিড প্ল্যাটিনাম ফ্যাক্টরিতে আপনার একটা লিড গোল্ড বা একটা লিড সিলভারের থেকে প্রায় 25% কনস্ট্রাকশন থেকে ইনভেস্টমেন্টটা বেশি। তারপরও তারা কেন করলো? বিকজ অফ দেয়ার কমিটমেন্ট অ্যান্ড অফকোর্স কমিটমেন্ট টু দেয়ার কাস্টমার্স। আপনি যদি আজকে জেনজি যারা আলটিমেট কনজিউমার, তারা কিন্তু খুব কনসার্ন এবং তারা কিন্তু ব্র্যান্ডকে মূল্যায়ন করে তার রেসপন্সিবল সাপ্লাই চেইন, তার রেসপন্সিবল প্রোডাকশন প্রসেস, অ্যান্ড দে রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ দ্য ডেটা, দ্য ট্রু ডেটা, টু মেক শিওর দ্যাট হোয়াট এভার দে আর ওয়েরিং, তাদের এই উৎপাদনের প্রত্যেকটা প্রসেসে, এটা এবার লেবার ইন্ডেক্সে বলি, এনভায়রনমেন্ট ইন্ডেক্সে বলি, গভর্নেন্স ইন্ডেক্সে বলি, সবগুলো ইন্ডেক্সেই যাতে রেসপন্সিবল বিহেভিয়ার করা হয়। সো বাংলাদেশে যে আন্দোলনটা আমরা সামাজিক আন্দোলন বলি, এটা আসলে আমি বলবো যে প্রাইভেট সেক্টরের, পার্টিকুলারলি গার্মেন্টস সেক্টরের ফ্যাক্টরি মালিকরা কিন্তু অনেক আগেই শুরু করেছেন এবং দে অলসো হ্যাভ এ ম্যাপ। এবং আমাদের ধরেন কিছুটা কাস্টমারদের গাইডলাইনে, কিছুটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর গাইডলাইনে আমি মনে করি যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আইএফসিকে ধন্যবাদ জানাতে চাই যে আইএফসির প্যাক্ট প্রোগ্রাম, যেটা কিনা দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং প্রজেক্ট, যে প্রায় 450 ওয়ার্কশপ আমরা করেছি একসাথে, অ্যান্ড উই কুড সেভ। আজকে আপনি যত রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট দেখেন ফ্যাক্টরিগুলোতে, আজকে যতই আপনি এনার্জি এফিসিয়েন্সি প্রজেক্ট দেখেন, এখানে আমরা বলছি যে রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার। নাও হ্যাভিং সেইড দ্যাট, আমরা যেমন শেডাকে আমি ধন্যবাদ জানাই, আমাদের সরকারের যে অর্গানাইজেশন, বাট শেডা আমি মনে করি, আমি গত শেডার যে সার্টিফিকেট হ্যান্ড ওভার সেরিমনি, তারা ইঞ্জিনিয়ার প্রডিউস করছে টু হ্যাভ এনার্জি অডিটর্স, বাট আমি মনে করি এই ক্যাপাসিটিটা আরও অনেক বেশি থাকা উচিত। যে ইন্ডাস্ট্রিগুলোতে যে পাওয়ার ওয়েস্ট হয় আপনার ডিউ টু নট হ্যাভিং দ্য প্রপার installation or proper process or security in distribution, এখানে এনার্জি বলা হয় যে অলমোস্ট 22% এনার্জি লস করে ফ্যাক্টরি নিজে, শুধু এই রিডিউস রিকভারের প্রসেসে। আপনি জানেন যে একটা গ্রিন ফ্যাক্টরি আর একটা নর্মাল ফ্যাক্টরির মধ্যে এনার্জি ইফিসিয়েন্সি অলমোস্ট ভ্যারি করে 30 থেকে 40%। সো প্রথমত আপনি when you select the equipment, when you select the machines, when you select the motors, you try to select those where you save energy. Now having said that,
আমাদের বয়লারের যে ইনএফিসিয়েন্সি, আমাদের জেনারেটরের যে ইনএফিসিয়েন্সি, আমাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্টের প্রসেসে যে মেনটেনেন্স, আমাদের যে ইঞ্জিনিয়ারদের নলেজ, আমাদের যে যারা এগুলোকে অডিট করে, গভর্নমেন্টের পক্ষ থেকে যদি একটা প্রোগ্রেসিভ প্রেশার না থাকে, এটা আমরা প্রাইভেটলি কিন্তু অনেক কিছুই করা সম্ভব না। আমি একটু প্যারালালি যদি আপনাকে একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে আমাদের তো এনার্জি ক্রাইসিস দীর্ঘদিন ধরেই চলছে। এই ক্রাইসিসের মধ্যে দাঁড়িয়ে এনার্জি ট্রানজিশন, এবং সেটা জাস্ট এনার্জিতে ট্রানজিশন, এটা কতটুকু বাস্তবসম্মত হবে, সম্ভব? আমি আসছি, আমি এটা বলবো আপনাকে। সো প্রথমত হচ্ছে যে আমরা যতটুকু আমাদের কাস্টমারদের ডিরেকশন অ্যান্ড অফকোর্স আমাদের নিজস্ব কমিটমেন্ট, সে আমাদের কোম্পানি যে উই আর ওয়ান অফ দ্য ইউএনএফসিসি চার্টার সিগনেটারি। সো আমরা COP26-এই আমাদের কোম্পানির পক্ষ থেকে উই হ্যাভ সাইন দ্যাট যে আমাদের নিজস্ব একটা 2030-এর রোড ম্যাপ আছে, যে আমরা ডিকার্বনাইজেশনে কী করছি। আমরা সোলার এনার্জি, যেমন আমাদের এই মুহূর্তে আমাদের প্রায় 3 মেগাওয়াট সোলার ক্যাপাসিটি আছে, আমরা এটাকে 10 মেগাওয়াটে নিতে চাই। আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা করছি টু স্যাটিসফাই আওয়ার কাস্টমার, টু অলসো কনভিন্স আস টু মেক শিওর দ্যাট উই বিকেম রেসপন্সিবল, যেটা উনি বলছেন জাস্ট এনার্জি। বাট কথা হচ্ছে যে এভরিথিং হ্যাজ এ কস্ট। আমরা সরকারের কাছ থেকে যে নীতিমালা সহায়তা দরকার, আপনি দেখেন আজকে সোলার প্যানেল আমরা ইম্পোর্ট করছি, সোলার প্যানেলের উপরে 1% আছে, বাট কনভার্টারের উপরে আবার 58% ট্যাক্স। সো এখন আপনি আপনাকে তো আপনি যদি আমার কম্পিটিং কান্ট্রিগুলোর কাছে কম্পেয়ার করেন, আজকে আপনি ভিয়েতনামে যান বা অন্য যেই দেশগুলোর সাথে আমরা কম্পিট করছি, এরা কিন্তু ট্যাক্স রীতিমতো এই ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য ট্যাক্স হলিডে দিয়ে রাখছে। আমি তো মনে করি প্যানেল ইম্পোর্টে আপনি 1% ইয়ে না দিয়ে, যারা জার্মানিতে চায়নাতে প্যানেল প্রডিউস করছে, আপনি তাদেরকে ইনভাইট করে তাদেরকে 10 বছরের ট্যাক্স হলিডে দিয়ে, যে আমাদের যে সোলার পাওয়ারের যে ম্যাপ, যে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো যে আমার রিনিউয়েবল এনার্জি থেকে ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জির যে প্ল্যান, কনভার্সন প্ল্যান টুয়ার্ডস অ্যাচিভিং ইভেন গভর্নমেন্টস গোল, গভর্নমেন্ট হ্যাজ কমিটেড 2040-এ 40%। সো এটার ম্যাপিং আমরা কতটুকু করতে পেরেছি এবং ইন্ডাস্ট্রি ফোকাস প্রায়োরিটাইজেশন কতটুকু করতে পেরেছি, যে যারা এক্সপোর্টার, যাদের কমিটমেন্ট আছে, তাদেরকে কতটুক আসলে তাদের কতটুক প্রয়োজন, কতটুক আছে, কতটুক করতে হবে, এই সুষ্ঠু কোনো একটা নীতিমালা হয়েছে, বাট এটার বাস্তবায়নে আমরা কতটুক সক্রিয় ভূমিকা পালন করছি, এবং এটা শুধুমাত্র বললেই হবে না করো, এটার জন্য কিছু মোটিভেশন দরকার। আমি মনে করি যে যারা গ্রিন ট্রানজিশনে কাজ করছে, তাদেরকে ট্যাক্স, যেমন গভর্নমেন্টের একটা, বাংলাদেশ ব্যাংকের একটা নীতিমালায় বাংলাদেশ একটা গ্রিন ফান্ড আছে, বাট কথা হচ্ছে যে যাদের দরকার, যে যারা দেখা গেছে ছোট এবং মাঝারি শিল্প মালিক, যাদের এখানে বেশি অপচয় হচ্ছে, তাদের না এলিজিবিলিটি আছে, না তাদেরকে সিম্পলিফাই করে ওটার এক্সেস দেওয়া হচ্ছে। সো আমি মনে করি যে অন বিহাফ অফ বিজিএমএ আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারকে বলবো যে এই এক্সেলারেশন রোডম্যাপে যারা যারা থেমে আছে, তাদেরকে কি প্রসেস, পলিসি এবং ইনসেন্টিভ দিয়ে আপনি অতটুকু পর্যন্ত নিতে পারবেন। লেটস টেক দিস অ্যাজ এ কস্ট। গ্লোবালিও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, যেমন ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জির যে কনভার্সন, এটাতে ফাইন্যান্সিংয়ের যে মেকানিজম, এখানে দেখা গেছে যে গ্লোবালি ইনভেস্টাররা বা ফাইন্যান্সিং অর্গানাইজেশনগুলো এখন আর ফসিল ফুয়েল বেস প্ল্যান্টগুলোকে ফাইন্যান্স করতে চাচ্ছে না। সো হোয়াট হ্যাপেন, যে গ্লোবালি ফসিল ফুয়েল এরিয়াটা কমে যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর নট ইনাফ ইনিশিয়েটিভ টু ইনভেস্ট অন রিনিউয়েবল এনার্জিস। এখন রিনিউয়েবল এনার্জির যে নিড, এবং কতদিনের মধ্যে আপনি কোথায় না হলে আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট, সেটাকে আপনি থামাতে পারবেন না, এটা ম্যাপিং না করে এখনই যদি আমরা নাকচ করি, এবং যা পার্টনার, ইটস লাইক এ কানেক্টিং দ্য ডটস, আপনি যদি কানেক্ট না করেন, তাহলে আপনি কিন্তু রিগার্ডলেস আমি কত যাই করি না কেন, আমরা কিন্তু হেরে যাব। ইটস লাইক এ ফুটবল ম্যাচ, এভরিবডি হ্যাভ টু প্লে টুগেদার। আমি আবারও আসবো আপনার কাছে, মোহাম্মদ সুলাইমান হায়দার। আপনার কাছে আমার জানবার বিষয়, যে এই যে উদ্যোক্তাদের দিক থেকে নানা রকম চাহিদা বা প্রত্যাশা, যে সরকারের সহযোগিতা বা সরকারের যোগসূত্রটা বা কাজের পরিবেশটাকে আরও একটু তাদের মতো করে তৈরি করে দেওয়া, এই ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর কীভাবে কাজ করতে পারে? ধন্যবাদ। আসলে আমরা যখন ন্যায্য শক্তি রূপান্তর বিষয়টা নিয়ে আলোচনা করছি,
এখানে সরকারের আমরা যদি সরকারের পক্ষ থেকে বলি তাহলে কিন্তু সরকারের এখানে এনার্জি মিনিস্ট্রি একটা আছে, তারা তো আসবে। আমরা তো পরিবেশ অধিদপ্তর বা মন্ত্রণালয় পরিবেশ বিষয়টাকে দেখবে, আমরা দেখব আসলে সাস্টেনেবিলিটি বিষয়টা, যেটা আমরা ন্যায্য শক্তির এখানে আসলে আমরা যদি বলি যে সাস্টেনেবল এনার্জি যেটা, সেটার দিকে আমরা যাব। তো এখন আমার পূর্ববর্তী বক্তা ডক্টর ইমরান এবং আমাদের ভাই যেটা বললেন সেটা হলো যে আসলে একটা ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ আছে, আরেকটা হলো আমাদের যে এটাকে আমরা বলি আমাদের যেই হিস্ট্রিক্যাল এমিশন, যেটা উনি বললেন শিল্প বিপ্লব থেকে শুরু করে সে 1850 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা হয়েছে, সেটা অলরেডি বাতাসে কিন্তু তখনকার সময়ের চেয়ে 400 ppm এর মতো বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, গ্রিন হাউস গ্যাস বেশি আছে। আবার তাপমাত্রাও তখনকার থেকে এখন পর্যন্ত 1 ডিগ্রিরও বেশি বেড়ে গেছে। তো এখন আমরা সেটাতে কিন্তু যদি আমরা রিভার্স করতে হয়, সেজন্য আমরা কিন্তু গ্লোবালি কমিট করেছি। আমরা সরকার হিসাবে কমিট করেছি থ্রু আওয়ার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, আমরা বলি এনডিসি। সেখানে আমরা বলেছি যে আমরা 2030 সালের মধ্যে আমরা যদি বাইরের কোনো হেল্প না পাই, আমরা কিন্তু একেবারে বাধ্যতামূলকভাবে আমরা কিন্তু অ্যারাউন্ড 7% আমরা কমিয়ে ফেলবো, এমিশন কমিয়ে ফেলবো, গ্রিন হাউস গ্যাস এমিশন। স্পেশালি আমরা যেহেতু আজকে পোশাক খাতের এই ট্রানজিশন নিয়ে আলোচনা করছি, পোশাক খাতের এমিশনটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের স্পেসিফিক কোনো টার্গেট আছে কিনা? না, পরিবেশ অধিদপ্তর তো আসলে তো সেখানে একটা এই যে এনার্জি সেক্টরের মধ্যে আমরা যদি দেখি, এনার্জি সেক্টরের মধ্যে 13% আর 12% এই গার্মেন্টস অ্যান্ড যে টেক্সটাইল, এই দুটা মিলে অ্যারাউন্ড 25% যেটা কিন্তু এমিশন হচ্ছে, সেটাকে তো ওনারা কিন্তু কমিট করেছেন যে গ্লোবালি ইউএনএফসিসির সাথে ওনারা কিন্তু অলরেডি বিজিএমইএ কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করেছে। তো সেই চুক্তি বলে ওনারাও কমিটেড। এখানে একটা বিষয় এসেছে যে সরকার কি করবে আর প্রাইভেট সেক্টর কি করবে, কারণ এখন হ্যাঁ এখানে কিন্তু বোথ হয়েই কিন্তু কোলাবোরেশন দরকার। হ্যাঁ, সরকার তো সাইন করেছে, ফ্যাশন চার্টারের কথা বলছি আমি। তো এখন বিষয়টা হলো কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সরকারের কিন্তু এই রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনের জন্য সরকারি ইনিশিয়েটিভ আছে। সরকার এখন দেখতে পাচ্ছেন যে প্রাইভেট সেক্টর কিন্তু বুস্ট আপ হচ্ছে এই সেক্টরে। কিন্তু আমি মনে করি যে প্রাইভেট সেক্টর যখন বুস্টিং আপ হবে, যে তারা যখন আরও বেশি এগিয়ে আসবে রিনিউয়েবলস নিয়ে, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে আসতে হবে কিন্তু এই যে তাকে চিন্তা করতে হবে। কারণ বিজিএমইএ যখন এরকম একটা কমিটমেন্ট গ্লোবালি করলো, তাকে সে টোটালি 12% কমিয়ে ফেলবে বা 30% কমিয়ে ফেলবে 2030 সালের মধ্যে, তাহলে এই কমিয়ে ফেলাটার দায়িত্ব তো প্রত্যেককে শেয়ার করতে হবে। সরকারের তরফ থেকে আমি মনে করি যে যেমন আমরা একটা বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন একটা প্রকল্প গ্রহণ করেছি, যেখানে বলা হয়েছে যে সরকার কিন্তু আপনার গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিম দেবে থ্রু বাংলাদেশ ব্যাংক। এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকে অলরেডি $50 মিলিয়ন ডেডিকেটেড হয়েছে, যেইখান থেকে কেউ যদি রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করে উনি কিন্তু একটা গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিম পাচ্ছেন, কিন্তু যেখান থেকে উনি যদি লুজিং কনসার্ন হতে যান তখন কিন্তু ওই গ্যারান্টিও দেওয়া হবে। তার মানে এই ধরনের উদ্যোগকে কিন্তু আমাদের সরকার ফ্রম বাংলাদেশ ব্যাংক অ্যান্ড এনার্জি মিনিস্ট্রি কিন্তু এগুলোকে প্রমোট করছে, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি এগুলোকে প্রমোট করছে। এখানে কিন্তু দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখানে আমি মনে করি যে ব্রডার কোয়েশ্চেন অফ সাস্টেনেবিলিটি ইজ টু বি আনসার্ড অর টু বি টেকেন অর টু বি অ্যাড্রেসড বাই দি প্রাইভেট সেক্টর। এখানে নজরদারি বা পর্যবেক্ষণের কোনো বিষয় আছে নাকি পরিবেশ মন্ত্রণালয়ের তরফ থেকে? এখানে দেখুন, অবশ্যই আমরা কিন্তু মানে 5 বছর পর আমাদেরকে কিন্তু ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আপডেট করতে হচ্ছে। আমাদেরকে কিন্তু তথ্য নিতে হচ্ছে যে আমরা কি পরিমাণ অ্যাচিভ করলাম। আমরাই তো কমিট করেছি যে আমরা কিন্তু 7.62% নিজেরাই কিন্তু ভলান্টারিলি আমরা কিন্তু এটা অ্যাচিভ করব এমিশন রিডাকশানে। তা আমরা আবার ওনাদের কাছ থেকে তথ্য নিব। ওনারাও একটা গ্লোবালি কমিটমেন্ট করেছেন যে বিজিএমইএ, সেই কমিটমেন্টটা আমাদের কমিটমেন্টটা, এটাকে আমরা কিন্তু আলটিমেটলি 25 সালে এসে আমাদের এই বছরই আবারও আমাদেরকে কিন্তু এনডিসিটাকে আপডেট করতে হচ্ছে, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস। সো এটা যখন আপডেট করতে যাচ্ছি এক ধরনের কিন্তু আমাদের মনিটরিং হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই তথ্যটা নিবই যে কি করছি আমরা। তবে পার্টিকুলারলি আমরা কিন্তু অন্য বিষয়গুলোকে এখানে অ্যাড্রেস করতে চাচ্ছি, যে আমরা যখন while you are talking about sustainability, then not only energy footprint, we have to also look at other resource utilization footprints like water use footprints.
এই ধরনের বিষয়গুলোতে এখন কিন্তু আমরা যখন বলছি যে আমাদের দেশেই 224টা লিড সার্টিফাইড এবং 9 আউট অফ 10 বেস্ট এরকম ইন্ডাস্ট্রিগুলো আছে সাস্টেনেবিলিটির দিক থেকে, তাহলে আমাদেরকে আবার সকল বিষয়ে এনভায়রনমেন্টের যে আমি পলিউশন অ্যাসপেক্টে কী করছি, একটা তো এমিশন অ্যাসপেক্ট, এমিশনটাও কাইন্ড অফ পলিউশন, দেন ওয়াটার ইউজ, ওয়াটারটা আমাদেরকে কিন্তু আমরা এখন কিন্তু বেশিরভাগই গ্রাউন্ড ওয়াটার ইউজ করছি, যেটা কিন্তু আপনার রিপ্লেনিশেবল না এবং এটা কিন্তু থাকবে না এক সময়, তখন আমরা ইন্ডাস্ট্রি চালাতে পারবো না। আপনি এনার্জি না হয় আমরা বুঝলাম যে আমরা আজকে এলএনজি, আমরা আজকে যে মিথেন গ্যাস যেটা আমাদের ন্যাচারাল গ্যাস আছে সেইগুলোকে ইউজ করে আমরা কিন্তু এখন আমরা যেই ক্যাপটিভ পাওয়ার যেই জেনারেট করছি এই ফ্যাক্টরিগুলোতে, সেটা কিন্তু একসময় সেটা না হয় আসলো, কিন্তু পানি একসময় পাবেন না। এখন এই পানিটাকে কিন্তু আপনি অবশ্যই রিইউজ করতে হবে এবং আপনি নিচে থেকে ওঠানো বন্ধ করতে হবে, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের দিকে যেতে হবে আপনাকে। দেয়ার আর অপশানস, দেয়ার আর টেকনোলজিস। এর বাইরে আমরা পরিবেশের দিক থেকে সবচেয়ে বেশি মনিটরিং করি আসলে ওনাদের পলিউশন অ্যাসপেক্টটাকে, যেখানে ওনারা কেমিক্যাল কি ইউজ করছেন, কি পরিমাণ ওয়েস্ট ডিসচার্জ করছেন, সেই ওয়েস্টের সেই ওয়েস্টের যে স্ট্যান্ডার্ডটা সেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড মিট করে কিনা, যেটা কিন্তু গ্লোবাল বায়ার্সরাও কিন্তু দেখে থাকেন যে আমাদের স্ট্যান্ডার্ড মিট করে কিনা। তো আমি মনে করি যে ওভারঅল বিষয়টা যখন আমরা বলছি, টোটাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম শুড বি ইন প্লেস ফর অল দি ইন্ডাস্ট্রিজ। যখন থাকবে, ওনারা তো আরও স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস যেমন ISO 14001 এই ধরনের সার্টিফিকেশনগুলো নিয়ে থাকেন। সেইখানে যদি ওনাদের কমিটমেন্ট থেকে থাকে, ওনাদের সেই ধরনের এনভায়রনমেন্টাল পলিসি, নিজস্ব এনভায়রনমেন্টাল পলিসি থেকে থাকে, তখনই ওনারা, আমি মনে করি যে ইট উইল বি কন্ট্রিবিউটেবল টু environmental policy of the government of Bangladesh as well as global policy that has been set by Paris Agreement and UNFCCC. Right. Thank you so much. ডক্টর ইমরান, এখন সরকার এবং বেসরকারি খাত এবং যারা উন্নয়ন সহযোগী বা সংস্থা আছে, সবাই মিলে আসলে কোন ধরনের উদ্যোগটা নেওয়া দরকার? ওকে, আমি যেহেতু কি বলে এনার্জি ট্রানজিশনের জাস্টিস লেন্সটাকে রিপ্রেজেন্ট করছি এবং আমি ওনার কথা থেকে শুরু করি। আপনারা এনডিসি কথাটা শুনেছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট আনকন্ডিশনালি কিন্তু কমিট করেছে এবং উনি নাম্বারটাও বলেছেন যে 6.76% আমরা আনকন্ডিশনালি হচ্ছে গিয়ে আমরা কি বলে রিডাকশন করব। তো সেই জায়গা থেকে যদি ধরেন, এবং ইউএন ফ্যাশন চার্টারের মাধ্যমে কিন্তু আমাদের কি বলে বিজিএমইও কিন্তু কমিট করে আসছে যে আমরাও সেটা করব। এই জায়গা থেকে যদি আপনি জাস্টিস লেন্সটা দেখেন, এবং আমরা এটাও আশঙ্কা করছি যে ব্র্যান্ডরাও কিন্তু অফিসিয়ালি ইম্পোজ করতে পারে যে আপনি যদি এনার্জি রিডাকশন না করেন তাহলে কিন্তু ইমিশন রিডাকশন না করেন তাহলে কিন্তু আপনার কি বলে হয়তো বা অর্ডার বন্ধ হয়ে যাওয়ার মতো থ্রেটের ভিতরে পড়তে পারে। তো এই কথার সাথে জাস্টিসের আসলে সম্পর্কটা কোথায়? আপনারা জানেন প্রায় বাংলাদেশের প্রায় 4.1 মিলিয়ন ওয়ার্কার্স কিন্তু আছে এই সেক্টরের সাথে জড়িত। আমি শুধুমাত্র আরএমজির কথা বলছি। এখন যদি কিনা আমাদের আরএমজি সেক্টর থ্রেটেন্ড হয়, তার মানে বোঝা যাচ্ছে কি এই যে ওয়ার্কার্স গ্রুপটা আছে তারাও কিন্তু থ্রেটেন্ড। সো তাদের সাস্টেনেবিলিটির কথা, তাদের লাইভলিহুডের কথা কিন্তু আমার ভাবতে হবে। সো এই যে আমি এনার্জি ট্রানজিশনের দিকে আমাকে যেতে হচ্ছে এবং ওয়ার্কার্সরা হচ্ছে থ্রেটেন্ড, এবং এই ওয়ার্কার্সরা আসলে কারা? যারা কিন্তু একবার কিন্তু অলরেডি ক্লাইমেট চেঞ্জের ভিকটিম। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, একটু পিছনে যান, তারা এক সময় কিন্তু রুরাল সেটআপে বসবাস করতো এবং ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ভিকটিম হয়ে শহরে আসছে, শহরে এসে আবার হচ্ছে তারা এই ধরনের ক্লাইমেট চেঞ্জেরই একটা সলিউশনকে কারণে আবার তারা থ্রেটেন হয়ে যাচ্ছে। সো আমাদের এই যে এনার্জি ট্রানজিশনের জাস্টিস প্রসেসে আমাদের কিন্তু এই ওয়ার্কার গ্রুপ তাদের কথা চিন্তা করতে হবে, আবার আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে হবে। কারণ আরএমজি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খাত। কারণ আপনি বলেছেন শুরুতে 85% আসে এবং হচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে আরএমজি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। সো এটাকে বাঁচানোর জন্য আমাদের আসলে চিন্তা করা উচিত। সো এই জায়গা থেকে জাস্টিস লেন্সের কথা যদি বলি, তাহলে আমি শুরু করেছিলাম গ্লোবাল নর্থের আলাপ দিয়ে, যে যারা রেসপন্সিবল তারা যদি এখন আমাদেরকে প্রেসক্রাইব করে যে আপনি এনার্জি কি বলে ইমিশন রিডাকশন করবেন, তাহলে তো জাস্টিস হলো, এটা তো জাস্টিস হলো না। সো আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা 4টা ধাপে আসলে এই জাস্টিসকে কি বলে এনশিওর করতে চাই, মানে এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে। আমরা প্রথম বলি রিকগনিশন বেসড জাস্টিস। সেটা কি, যেমন আমার ইন্ডাস্ট্রি যদি হচ্ছে এই প্রসেসে ক্ষতিগ্রস্ত মানে হওয়ার আশঙ্কায় থাকে, কিংবা আমার ওয়ার্কার্সরা যদি তাদের জব লস হতে পারে বা অন্যান্য যে আসপেক্ট আছে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদেরকে রিকগনাইজ করতে হবে এই পুরো প্রসেসে। এটা হচ্ছে গিয়ে প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপে আমরা বলেছি প্রসিডিউরাল জাস্টিস। এই যে আপনি এনার্জি ট্রানজিশন করে রিনিউয়েবলসে যাচ্ছেন, এই পুরো প্রসেসে আপনার যারা কিনা ক্ষতিগ্রস্ত হতে পারে বা যারা অংশীজন আছে তাদেরকে আপনার ইনক্লুড করতে হবে। এটা আমরা বলি ইনক্লুসিভনেস। এবং হচ্ছে কি এই পুরো প্রসেসে তাদেরকে আপনি যদি ইনক্লুড করতে পারেন, আপনার সিদ্ধান্ত পলিসি কথা আসছে, সেই পলিসিতে যদি তাদেরকে আপনি নিন,
পুরো সেক্টরের স্টেক হোল্ডারকে, সেটা হচ্ছে আপনার প্রসিডিউরাল জাস্টিসটা তখন এনশিওর হবে। দেন আমি বলেছি কি ডিস্ট্রিবিউশনাল জাস্টিস, আমরা জাস্টিসের এস্টাবলিশ করার ক্ষেত্রে কীরকম ডিস্ট্রিবিউশন আবার দুই রকম, রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন, আবার এনার্জি ট্রানজিশন করার কিন্তু আপনি বেনিফিটও পেতে পারেন, অনেক বেনিফিটও আছে সেটা। তার মানে হচ্ছে কি এই রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশনেও কিন্তু আপনাকে জাস্টিস দিতে হবে। কেমন? যেমন আজকে ব্র্যান্ড যদি বলে যে আপনাকে কি বলে ইমিশন রিডাকশন করতে হবে, মানে কি বলে আপনার বাধ্যতামূলকভাবে একটা পার্টিকুলার পোর্শন, তাহলে আমাদের আস্ক হচ্ছে কি তাহলে তোমাকেও ভাই রেসপন্সিবিলিটি নিতে হবে, যে তুমি শুধু প্রেসক্রাইব করে বসে থাকলে হবে না, তোমাকেও কন্ট্রিবিউট করতে হবে এই এনার্জি ট্রানজিশনে ইন্ডাস্ট্রিকে, বিশেষ করে আমাদের মতো এলডিসি কান্ট্রিতে যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে। আরেকটা হচ্ছে গিয়ে আপনার বেনিফিটের জায়গা থেকে, যে যদি বলি যে ডিস্ট্রিবিউশনাল জাস্টিস, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি রিনিউয়েবলস এনার্জি জেনারেট করি, এখানে তো বেনিফিট আছে, সেই বেনিফিটের জন্য ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়। যখন আমরা আরএমবি সেক্টর নিয়ে কথা বলছি, আবার প্রায় সারা পৃথিবীতে 2.4 বিলিয়ন মানুষ কিন্তু এখনও হচ্ছে গিয়ে লাকড়ির চুলা রান্না করে, সেটা তাদের হেলথ হ্যাজার্ড তৈরি করে। সো তাদেরকেও এনার্জি দিতে হবে, ক্লিন এনার্জি, সেই বেনিফিট দিতে হবে। লাস্ট আমি যেটা বলি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার রেমেডিয়াল জাস্টিস। ধরুন আপনি সব কিছু প্রসিডিউরাল জাস্টিস করতে চেষ্টা করলেন, রিকগনিশন করলেন, আপনি ডিস্ট্রিবিউশনাল জাস্টিসও চেষ্টা করলেন, বাট আপনি আলটিমেটলি পারছেন না, কিছুটা জায়গায় আপনাকে ছাড় দিতে হচ্ছে। তখন আলটিমেটলি যেই লসটা হবে, যেই জনগোষ্ঠী, তাদেরকে আপনাকে কম্পেনসেট করতে হবে যথার্থভাবে। সো এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন পুরো এনার্জি ট্রানজিশনের প্রসেসে, তাহলে আমরা তখন সেটা বলি জাস্ট এনার্জি ট্রানজিশন। সো শুরু করেছিলাম এনার্জি ট্রানজিশনের প্রয়োজনীয়তা দিয়ে, এবং কেন জাস্ট এনার্জি ট্রানজিশন দরকার এবং প্রসেসটাকে, সেই জায়গাটা আমি আমার রাকিব ভাই, আমি ইমরান ভাইয়ের একটা কথা থেকে আপনার অভিজ্ঞতাটা জানবো। বায়ারদের যেই চাহিদাটা, যে আমি এই পোশাকের পেছনে কতটুকু কার্বন এমিশন করেছি এবং এটা আমাকে কমাইতে হবে, সো দ্যাট আমি বাড়তি পেমেন্টটাও তোমাকে করতে রাজি আছি, এটা তারা কতটুকু রাজি আছে? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে যেটার জন্য আমরা আসলে প্রত্যেকটা ডিসকাশনেই তাদের সাথে এটা নিয়ে রীতিমতো কখনো তর্ক করছি, কখনো যুদ্ধ করছি। আমরা কিন্তু বলে যাচ্ছি যে এটা আসলে দিস ইজ আপ টু ইউ টু হাউ ডু ইউ নেগোশিয়েট। সো আমাদের অফকোর্স দিস ইজ অলসো ম্যাসিভ ট্রেনিং নিড। আমাদের যারা প্রাইসিং করে বা যারা নেগোশিয়েট করে, যাদের দিনের শেষে ক্যাপাসিটি ক্যাপাবিলিটির মধ্যে একটা ব্যালেন্সিং না থাকলে, যখন এটা কাস্টমার্স মার্কেট হয়ে যায়, তখন তারা তাদের অ্যাডভান্টেজটা নেয়। তাদের চিন্তা চেতনা বা মানে পজিটিভ, আমি বলছি সেটা হচ্ছে যে ওদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে সেটা আমাদেরকে ধরিয়ে দেওয়া, যে তোমরা এটা করতে হবে, এটা ছাড়া আমরা কিনবো না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা এখন বলার চেষ্টা করছি যে এভরিথিং হ্যাজ এ কস্ট, ডিকার্বনাইজেশন হ্যাজ ইজ ওন কস্ট। আমরা গভর্নমেন্টকে বলার চেষ্টা করছি যে দিস ইজ এ কমিটমেন্ট অ্যান্ড দিস ইজ এ moral commitment, regardless wherever we stand. We are in this same ecosystem where we have to save it, and we have one single planet. So pollution boli আর say in terms of air, water, যে ভাই একটু আগে বললেন যে সেভিং ওয়াটারের কথা, আমাদের এই লিড ফ্যাক্টরিগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই রেইন ওয়াটার হারভেস্টিং এর সিস্টেম আছে। আপনি আমাদের ফ্যাক্টরিতে গেছেন, ইভেন আমরা ফ্যাক্টরিগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করেছি যে ওয়াটার হারভেস্ট করার জন্য ক্যানোপি ক্রিয়েট করে প্রত্যেকটা ইয়েতে, যাতে করে আমরা বিশাল ওয়াটার রিজার্ভার করেছি, যাতে করে ওই সেভ করা ওয়াটারটাকেই আমরা ইউটিলাইজ করতে পারি। উই ডোন্ট এক্সট্রাক্ট এনি আর্থ ওয়াটার। সো দিজ আর লাইক ফিলসফি, দিজ আর লাইক মাইন্ডসেট। এখানে সরকারি পর্যায়ে এক্সটেন্সিভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করা দরকার। অ্যান্ড যেটা আমরা বলেছি যে এই এনার্জি সেভিং ফ্যাক্টরিগুলো কিন্তু এক একটা ল্যাব হতে পারে for any other organization to come and see that how we are reducing, reusing, recycling, recovering. আপনার দেখা গেছে যে জেনারেটরের যে প্রপার অডিট আমরা যারা করি, আমাদের যে নিজস্ব যে সমস্ত ট্রেন্ড অডিটর বা ইঞ্জিনিয়ার, এদেরকে যদি আপনি অন্য অন্য সেক্টরেও, আমি কিছুদিন আগে শ্রেডার একটা প্রোগ্রামে বলেছিলাম যে ফার্স্ট অফ অল আপনাদের সার্টিফাইড ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ান, তাহলে অডিটিং ক্যাপাসিটি বাড়বে, এবং এই অডিট হওয়ার সাথে সাথে যারা ভালো তাদেরকে রেকগনাইজ করার স্কোপে নিয়ে আসেন, তাদেরকে এডিশনাল কি একটা পলিসি সাপোর্ট দেওয়া যায় সেটাতে নিয়ে আসেন, তাতে এই জিনিসটা এক্সেলারেটেড হবে। একই সাথে যারা ছোট এবং মাঝারি ফ্যাক্টরি, তাদের যে সক্ষমতা, তাদের যেটা নাই ডেন্স একটা এরিয়াতে, গভর্নমেন্ট শুড ইনভেস্ট একটা
আমরা এখন সিপিপি এর কথা বলছি, আমরা এখন অফশোর সোলার প্ল্যান্টের কথা বলছি। এদের যে কোঅপারেটিভ, সে এখানে 400 ফ্যাক্টরি মালিক যদি থাকে, যার আসলে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার সোলার প্যানেল রুফটপ করার ক্যাপাসিটি নাই, বাট তার 40 জন বা 400 জন মিলে তার যে ডিম্যান্ড, ওইটাকে সাপোর্ট করার মতো একটা অফশোর গ্রিড ক্রিয়েট করে সেই ডিম্যান্ডটাকে সাপোর্ট করা, এবং এদের মধ্যে একটা কোলাবোরেটিভ এবং কোঅপারেটিভ এগ্রিমেন্ট সাইন করে গভর্নমেন্ট ক্যান টেক দ্যাট ইনিশিয়েটিভ অ্যান্ড গভর্নমেন্ট শুড অলসো অ্যালাউ দ্যাট পলিসিস। আমি একটু সময় নেই, সেটা হচ্ছে যে আপনি জাস্ট ট্রানজিশনের কথা বলছেন, যে এখানে গভর্নমেন্ট শুড বি এ পার্টনার টু সাপোর্ট দ্য পলিসি এনকারেজিং দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। এবং এখানে গভর্নমেন্ট শুড অলসো টক টু অল দ্য ডিপ্লোম্যাটস অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর টু গো অ্যান্ড নেগোশিয়েট উইথ দোজ গভর্নমেন্ট। আপনি দেখেন আজকে ইউরোপিয়ান পার্লামেন্টে লেজিসলেটিভ চলে আসছে, তারা এইচআরডিডির যে সমস্ত ক্রাইটেরিয়াতে যে সমস্ত পাশ করছে, তাতে করে আপনি 2026-এর পরে তারা আমাদের ডকুমেন্টসের সাথে, আমি যদি গ্রিন সার্টিফিকেট বা আমার এনার্জি কনভার্সনে আমি যে 30% কম এনার্জি, আমি যে কার্বন ডাইঅক্সাইড কম রেমিট করেছি, এটার যদি আমি সার্টিফিকেট না দিতে পারি, এটা যদি কোনো প্রপার ডকুমেন্টস আমি সাবমিট না করতে পারি, তাহলে আমার ডকুমেন্টস তারা নিবে না, আমার এক্সপোর্ট তারা বন্ধ করে দেবে। বাট আমার গভর্নমেন্ট কি সেই পলিসিটাকে আমাকে দিচ্ছে? এখন পর্যন্ত আমরা যারা নিজেরা উৎপাদন করছি, আমাদের হয়তো নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের বিলটা কমছে, বাট আমাদের কোনো এক্রিডিশন নাই, কোনো সার্টিফিকেশন নাই। উনি গ্রিন বন্ডের কথা বললেন, দেয়ার আর লট অফ টুলস গ্লোবালি, বাট একটার সাথেও আমাদের কোনো কানেক্টিভিটি নাই। তো আপনি এক্সেলারেশন কিভাবে করতে হচ্ছে রাকিব ভাই, আমাদের হাতে একেবারেই সময় নেই। আমি সোলাইমান হায়দারের কাছ থেকে অত্যন্ত ছোট করে জানতে চাইবো যে এনডিসি গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সরকার এবং পরিবেশ মন্ত্রণালয় এবং প্রাইভেট সেক্টর কিভাবে কাজ করতে পারে, ছোট করে যদি একটু বলতেন। অবশ্যই আমি মনে করি যে এখানে সবাইকে নিয়েই কাজ করতে হবে, কারণ প্রাইভেট সেক্টর কথা আমি প্রথমেই বলেছি, এবং আমাদের রাকিব ভাইও সে কথাটাই বললেন যে প্রাইভেট সেক্টরের সবাইকে যখন ওনাদেরই এটা একটা, ওনাদের জন্য একটা লায়াবিলিটি হয়ে গেছে, 30 সালের মধ্যে ওনারা 30 ভাগ কমিয়ে ফেলবেন এমিশন। তো সেটা যখন ইজ দ্য গোল এবং সেটা কিন্তু ওনাদের জন্য বাইন্ডিংস ওনারা বলছেন, তাহলে এখন গভর্নমেন্টের সাথে কিন্তু বসতে হবে, একসাথে বসতে হবে। এবং এরকম যত সেক্টর আছে, কারণ আমাদের এখানে আমরা বলছি যে মাত্র 25%, এনার্জির অন্যান্য সেক্টরে আমাদের কিন্তু আরও 75% রয়ে গেছে। টোটালটাকে আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে কিন্তু আসলে। এবং আমরা এই বছরই যখন আপডেট করবো, আবারও দেখবো যে কে কী করছে, কারণ আমরা তো গভর্নমেন্ট বহু বছর থেকেই কিন্তু এগুলো কমিটমেন্ট দিয়ে এসছে এবং আমরা করে এসছি যেটা যে আমরা কিন্তু এটা করব। এবং এই করার ক্ষেত্রে যারা যারা অ্যাক্টরস প্লেয়ার্স আছে, এনার্জি মিনিস্ট্রির আন্ডারে যত রকম পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরের যত প্লেয়ার্স আছে সবাই কিন্তু একসাথে কাজ করবে। না, এখন আমি বলি কি, গ্লোবালি আপনি যদি দেখেন যে টেকনোলজি অ্যান্ড ইনোভেশনস ইজ মুভিং অ্যাহেড, তো সেই মুভিং অ্যাহেডের সময়ে আমরা তো পিছিয়ে থাকতে পারবো না, নিশ্চয়ই, এবং আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আসলে কিন্তু যদি দেখি যে আমার রিনিউয়েবল এনার্জির টোটাল জেনারেশন, সেটাও কিন্তু সাবস্টেন্সিয়ালি কিন্তু ইনক্রিজ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর কিন্তু মানে মিটিং দ্য ডিমান্ড, আই মিন এটা তো সময় লাগছে কিন্তু, বাট আমি মনে করি যে এখন আমাদেরকে একটা জায়গায়, আমাদের মোটামুটি সামনের দিকে একটা জায়গায় আসতে হবে যে আমি তো টার্গেট দিলাম, সেই টার্গেটের জন্য বাকি গ্যাপ কতটুকু। আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে, নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তর পরিসরে আলোচনা করব, এরকম একটা প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ আজকের মতো। দর্শক, শেষ করছি আজকের মতো চ্যানেল 24 এর এই বিশেষ আয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য।